সবাইকে স্বাগত মাছরাঙা রাতের সংবাদের সঙ্গে আছি আমি এনকে নাতাশা। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিশ্বে সবার জন্য করোনার টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কে টেকসই উন্নয়ন সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। জলবায়ু বিষয়ক বৈঠকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তুলে ধরেন 6টি সুপারিশ। এসডিজি বাস্তবায়নে অবদান রাখায় সম্মাননা দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। বিমানবন্দরে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব এখনও বসানো যায়নি। পরীক্ষা ব্যবস্থা না হয় দুবাই সহ কয়েকটি দেশে কাজে যেতে পারছেন না প্রবাসী কর্মীরা। এক সপ্তাহ আগে 7টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হলেও এখন পর্যন্ত কেউ ল্যাব স্থাপনের কাজ শুরুই করেনি। তবে চলতি সপ্তাহে কাজ শুরুর আশ্বাস দেওয়া হয়েছে। করোনার কারণে ধস নেমেছে পাবনার নৌকা শিল্পে। পথে বসার উপক্রম এই শিল্পের সাথে জড়িতদের, অথচ একসময় চলনবিল আর গাজনার বিলে চলাচলের একমাত্র বাহন ছিল নৌকা। এর সাথে সংশ্লিষ্ট ছিল প্রায় 5,000 উদ্যোক্তা। এই শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারি পৃষ্ঠপোষকতা দাবি করেছেন সংশ্লিষ্টরা। এবারে বিস্তারিত। বিশ্বে সবার জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। টেকসই উন্নয়নের ওপর 9ম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। এসডিজি বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রাখায় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে সম্মাননা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের একটি দলের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং জাতিসংঘ মহাসচিব এই বৈঠক আহ্বান করেন, যেখানে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় 6টি সুপারিশ পেশ করেন। বলেন, বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসে রাখতে প্যারিস চুক্তির প্রয়োগ করতে হবে। উন্নত দেশগুলোর কাছ থেকে বার্ষিক $100 বিলিয়ন জলবায়ু তহবিল আদায়ের উপরও জোর দেন তিনি। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের উত্তোলনের বাগানে একটি বেঞ্চ উৎসর্গ করেন। শান্তির সন্ধানেই তিনি সবসময় ছিলেন। তিনি সবসময় শান্তির জন্যই সংগ্রাম করেছেন। আর শান্তি ছাড়া কখনো কোনো দেশের উন্নতি হয় না। প্রধানমন্ত্রী বেঞ্চের পাশে একটি বৃক্ষ রোপণ করেন। পরে প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের উপর 9ম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন। অনুষ্ঠানে এসডিজি বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রাখায় বাংলাদেশকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল প্রোগ্রেস অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই সম্মাননা তুলে দেওয়া হয় শেখ হাসিনার হাতে। This is an award presented to Bangladesh for the Prime Minister for the largest increase in the Sustainable Development Goal Index score between 2015 and 2020. অনুষ্ঠানে করোনা পরিস্থিতি থেকে স্থায়ীভাবে উত্তরণ নিশ্চিত করতে 2030 সাল নাগাদ এসডিজি অর্জনে একটি বৈশ্বিক রোডম্যাপের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। The success of SDGs now depends on sustainable recovery from the pandemic. It ensure vaccines for everyone everywhere. There are many poor countries, they cannot buy vaccines, so it should make available to them. পরে শেখ হাসিনা বার্বাডোসের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনের প্রথম দিনে উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন। স্থানীয় সময় 21 থেকে 27 সেপ্টেম্বর অধিবেশন চলবে। 24 সেপ্টেম্বর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুকরণে বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন তিনি। করোনার কারণে অধিবেশন হলে অনুমোদিত প্রতিনিধি দলের আকার সীমিত হবে। 100টির বেশি রাষ্ট্র ও সরকার প্রধান ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে আবার একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তা মঞ্জুর করে। তবে তার স্ত্রী শামীমা নাসরিনের রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
রাসেল ও শামীমার 7 দিনের রিমান্ড চেয়েছিল ধানমন্ডি থানা পুলিশ। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আদালতকে জানান, তারা প্রতারণার আশ্রয় নিয়ে গ্রাহকের টাকা আত্মসাৎ করেছেন। এই ঘটনার রহস্য উদ্ঘাটনে তাদের আরও রিমান্ড জরুরি। অন্যদিকে রাসেল ও তার স্ত্রীর আইনজীবী তাদের জামিনের আবেদন করেন। গত বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে র্যাব। এরপর 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ দুপুরে তাদের আদালতে হাজির করে পুলিশ। প্রবাসী কর্মীদের করোনা পরীক্ষার জন্য ঢাকায় বিমানবন্দরের ভেতরে বেসরকারি 6টি প্রতিষ্ঠানকে জায়গা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে তাদের কাজ শুরু করতে হবে। তবে কোন প্রক্রিয়ায় কিভাবে তারা এই পরীক্ষা করবে এই নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কাটেনি ল্যাব বসানো নিয়ে অনিশ্চয়তা। কারো ভিসার মেয়াদ আছে 10 দিন, কারো আবার মেয়াদ বাড়ানোর পর সেটিও শেষের পথে। কাজে যোগ দিতে যেতে পারছেন না আরব আমিরাত, কারণ দেশটির শর্ত মেনে বিমানবন্দরগুলোতে এখনো বসেনি করোনা পরীক্ষার ল্যাব। 3 দিন 7 দিন পার হয়ে 9 দিন 12 দিনও পার হয়েছে, কোনো কাজ হয়নি। ভিসার মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে। তারপর দুবাই গভর্নমেন্ট সেটাকে নভেম্বর পর্যন্ত এক্সটেন্ড করছে। এখন আমি যদি না যেতে পারি তাহলে আমার চাকরি হারাবো, আমার সবকিছু হারাবো। আমরা অনেক জ্বালাযন্ত্র, অনেক টেনশনে আছি। বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য 7টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার পর পেরিয়েছে 1 সপ্তাহ। এর মধ্যে একটি প্রতিষ্ঠান কাজের আবেদনই জমা দেয়নি। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিদর্শনে যান সরকারের একাধিক মন্ত্রী। সিদ্ধান্ত হয় আপাতত বিমানবন্দরের ভেতরেই বাকি 6টি প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষার জন্য জায়গা দেওয়ার। এই যে উপরে যে ছাদ যেটা আছে, এখানে ছাদ রেডি করতে তোমার সপ্তাহ 10 দিন লাগবেই। ভিতরে যে জায়গা আছে এটা কিন্তু জায়গা রেডি। ওদের কথার মধ্যে যদি ঠিক থাকে তাহলে আশা করি এই সপ্তাহের মধ্যে এইটা চালু হয়ে যাবে। দুবাই সরকারের শর্ত মেনে অন্যান্য দেশ বিমানবন্দরে র্যাপিড পিসিআর করোনা পরীক্ষা করলেও দেশে এই কাজে RT-PCR মেশিন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোকে। এটি গ্রহণযোগ্য হবে কিনা, কোন প্রক্রিয়ায় কিভাবে কাজটি হবে, এটিও এখনো চূড়ান্ত হয়নি। এসওপির বিষয়গুলো আমরা দেখছি না, এটা আমাদের সিভিল এভিয়েশন দেখতেছে। ইউএইর যে রিকোয়ারমেন্ট যেটা আছে সেই রিকোয়ারমেন্টের অপেক্ষায় আছে। সেই রিকোয়ারমেন্টটা তো যেমন এসওপির যেটা চেয়েছে সে এসওপির বিষয়গুলো পাঠানো হয়েছে, কিন্তু তারা এখনো রিপ্লাই জানায়। বিমানবন্দরের ভেতরে চালু হলেও প্রথমে খুব বেশি প্রবাসী কর্মীর করোনা পরীক্ষার সুযোগ হবে না। ঝুঁকি আছে অন্যান্যদের মধ্যেও করোনা সংক্রমণের। তারা আমাকে এনশিওর করতে হবে যে তারা ফ্যাসিলিটিসটা নিরাপদ, অন্য যাত্রীদের অসুবিধা হবে না। কারণ অন্য কোনো দেশে এরকম প্যাসেঞ্জার যেখানে মুভ করে ওখানে ল্যাবরেটরি থাকে না, এটা সেপারেট এরিয়াতে থাকে। বাট এটা আমাদের দেশের চাহিদার জন্য এটা করা হচ্ছে। চলতি মাসের শুরুতেই দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব বসানোর নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয় সরাসরি কাজ করতে অনীহা প্রকাশ করলে এ দায়িত্ব নেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। নদ নদী খালবিল শুকিয়ে যাওয়া এবং করোনার কারণে ধস নেমেছে পাবনার ঐতিহ্যবাহী নৌকা শিল্পে। বর্ষা মৌসুম পেরিয়ে গেলেও এবার জেলার ঐতিহ্যবাহী হাটগুলোতে সেভাবে বিক্রি হয়নি নৌকা। ব্যবসায়িক মন্দায় পথে বসার উপক্রম হয়েছে এই শিল্পের সাথে জড়িতদের। উৎপল মির্জার রিপোর্ট। একসময় বর্ষায় ডুবে থাকা চলন বিল আর গাজনার বিলে চলাচলের একমাত্র বাহন ছিল নৌকা। ব্যাপক চাহিদার কারণে প্রায় 100 বছর আগে পাবনার ফরিদপুর উপজেলার চলন বিলের এরশাদনগরে গড়ে ওঠে ঐতিহ্যবাহী নৌকার হাট। বিল ও নদীনালা শুকিয়ে যাওয়া এবং করোনা মহামারীর কারণে প্রাচীন এই হাটে কমে গেছে নৌকা বিক্রি। তো অন্য বছরের চেয়ে এই বছরে আরো বেশি দুর্গস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ করোনার কারণে বিভিন্ন লোক আসতে পারতে না। বন্যা হলে পরে হাটটা ভালো হয় নৌকার জন্য। 20টা নৌকা আনছি, এ পর্যন্ত কোনো বিক্রিও নেই, কোনো কিছু নেই। আমরা এই অবস্থায় একবারে আমার ব্যবসায় একবারে ক্ষতি লস। চলন বিলাঞ্চলের সর্ববৃহৎ এই হাটে একসময় পাওয়া যেত পঙ্খিরাজ, বাইচ, ট্রলার সহ যাত্রীবাহী অনেক বড় নৌকা। তবে এবার হাট দখল করেছে খেয়া আর পানসির মতো ছোট নৌকা। হাটে অনেক নৌকা আসে, আসার পরে আমরা পাইকারি এখানে কিনি 10 খান 12 খান 15 খান করে কিনে নিয়ে যা আমাদের ওখানে নিয়ে বিক্রি করি। একটা শালকাঠের নৌকা বানাতে গেলে কমপক্ষে 7 লক্ষ টাকা খরচ হয়। আকারভেদে এক একটি নৌকা বিক্রি হচ্ছে 2000 থেকে 8 লাখ টাকা পর্যন্ত। তবে এবার চাহিদা কম থাকায় উৎপাদন খরচও উঠছে না বলে জানান বিক্রেতারা। 5000, 7000, 7500 করে। এবার ধরেন আমরা নৌকা বিক্রি করতেছি 3000, 3500, 4000 করে। দাম এখন মনে করেন 2000, 3000, 2500, 4000 পর্যন্ত যায়। একটা কিনেছি 4500 টাকা দিয়ে, আর একটা কিনছিল 2200 টাকা দিয়ে।
করোনার আগে এ জেলায় নৌকা শিল্পের সাথে সংশ্লিষ্ট ছিল প্রায় 5,000 উদ্যোক্তা। এখন এই সংখ্যা নেমে এসেছে অর্ধেকে, জানান বিসিক শিল্পনগরীর উপমহাব্যবস্থাপক। কোভিড-19-এর কারণে তারা এই বছর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে তারা যদি যে কোনো বাংলাদেশের যে কোনো বাণিজ্যিক তফসিলি ব্যাংকের সাথে যদি তারা যোগাযোগ করে আমাদের সাথে কথা বলেন, আমরা তাদেরকে সব ধরনের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। নৌকা শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নদীপথ সংস্কারের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা দাবি করেছেন সংশ্লিষ্টরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। মাইক্রোগ্রিন বাংলায় যার অর্থ করলে দাঁড়ায় বীজ থেকে সদ্য জন্মানো চারাগাছ। একে বলা হচ্ছে 21 শতকের সুপারফুড। পুষ্টি এবং অর্থমূল্যে সারা পৃথিবীতে বর্তমানে চাহিদা তুঙ্গে। বাংলাদেশেও খুব সহজেই ঘরে বসে সম্ভব এর চাষ। মেহেদি হাসান সোহাগের ক্যামেরায় দেখুন মৌমিতা জান্নাতের বিশেষ প্রতিবেদন। পেশায় সংবাদকর্মী ফয়সাল আব্দুল্লাহ অনেকদিন ধরেই অল্প পরিসরে তৈরি করছেন মাইক্রোগ্রিন। ভাড়া বাসার ছোট্ট বারান্দায় নামমাত্র খরচে উৎপাদিত এই ক্ষুদে সবজি মেটাচ্ছে তার পরিবারের পুষ্টির চাহিদা। যে কোনো অন্য সবজির চেয়ে মাইক্রোগ্রিনের পুষ্টিগুণ অলমোস্ট কয়েক গুণ বেশি থাকে। মাইক্রোগ্রিনটা হচ্ছে র খেতে হয়, মানে কাঁচা খেতে হয়, এবং এটা সালাদ হিসেবে খায়, কাঁচা খায়, স্যুপের মধ্যে দিয়ে খায়। আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি উপযোগীটা হচ্ছে সরিষা, যেটা সবচেয়ে বেশি করা যায়। সরিষা, তারপর মূলা, লাল শাক এবং বাঁধাকপিও অনেকে করেন, যদিও এটার একটু দামটা একটু বেশি। কোকোপিট যেটা ব্যবহার করি, কোকোপিট বা কোকো ডাস্ট যেটা বলা হোক না কেন, সেটা রিইউজেবল, বারবার ব্যবহার করা যায়। কস্ট হিসেব করেছি, সর্বোচ্চ 20 টাকা লেগেছে, তাও বক্স সহ। বক্সের দাম বাদ দিলে 10 টাকা। তো এটা তো আসলে তেমন কোনো এক্সপেন্সিভ কিছু না। একদিকে ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টির চাহিদা, অন্যদিকে ক্ষতিকারক সার, কীটনাশক আর হরমোনের প্রয়োগে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। এর সমাধান হতে পারে মাইক্রোগ্রিন। বাংলাদেশে এর চাষ শৌখিনতার পর্যায়ে থাকলেও পাশের দেশ ভারতে শুরু হয়েছে এর বাণিজ্যিক চাষ। গবেষকরা বলছেন বাংলাদেশেও এটি সম্ভব। সবজির নামে কিন্তু আমরা ভার্চুয়ালি বিষ খাচ্ছি। তো সেটা থেকে মুক্ত রাখার জন্য মাইক্রোগ্রিন একটা অল্টারনেট ক্যান্ডিডেট ফর গুড কোয়ালিটি নিউট্রিশন। সো আমি মনে করছি যে আগামী দিনে এই মাইক্রোগ্রিনটাই পুষ্টির সমস্যার সমাধানে অনেকটা কাজ করবে। অল্প জায়গাতে, আপনার প্রায় 10 ফিট বাই 15 ফিটের একটা জায়গাতে আপনি প্রতি মাসে লক্ষ টাকা বলছেন, এর চেয়ে বেশি কিন্তু উৎপাদন করা সম্ভব, এবং সেখানে কিন্তু উৎপাদনটা হবে আপনার মানে পুষ্টি ডেন্স ভেজিটেবলস। মাইক্রোগ্রিন তৈরির কাজ খুবই সহজ এবং ঝামেলা মুক্ত। কৃষিকাজ মূলত গ্রাম কেন্দ্রিক হলেও এই ক্ষেত্রে এগিয়ে থাকার সুযোগ রয়েছে শহরের, যেহেতু জমি কিংবা প্রাকৃতিক সেচের উপর নির্ভর করতে হয় না এবং অনায়াস সাধ্য হওয়ায় শহরের ছোট্ট বাসার চিলতে বারান্দায় বাড়ির নারী, পুরুষ, এমনকি শিশুটিও যুক্ত হতে পারে এর চাষের সাথে। স্বল্প জায়গাতে মানে অল্প পরিসরে ব্যাপক আকারে করা সম্ভব, এবং এইটা আমি আগেই বলেছি যে এটা আরবান এগ্রিকালচারের জন্য খুবই গুড কনসেপ্ট। বাংলাদেশ থেকে তো আরো বেশি সম্ভব, কারণ হলো আমাদের ইলেকট্রিসিটি খরচ কম, আমাদের সিড পাওয়ার ক্ষেত্রে খুবই ইজি, এত সস্তার বীজ পৃথিবীর কোথাও পাবেন না, এবং বিদ্যুতের এবং স্পেসের কোনো অভাব নাই। সুতরাং এইটা দিয়ে কিন্তু যদি অর্গানাইজলি কেউ করতে পারে, এটাকে বলে প্ল্যান্ট ইন্ডাস্ট্রি, প্ল্যান্ট ইন্ডাস্ট্রি, সো অথবা নিউট্রিয়েন্ট ইন্ডাস্ট্রি। বাংলাদেশের আবহাওয়া মাইক্রোগ্রিন চাষের জন্য উপযোগী। পারিবারিক চাহিদা মেটানোর জন্য তো বটেই, কৃষি সংশ্লিষ্টরা বলছেন কেউ চাইলে বাণিজ্যিকভাবেও এর চাষ করতে পারেন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। বর্ধিত আয়কর প্রত্যাহার সহ 15 দফা দাবিতে 72 ঘন্টার ধর্মঘট পালন করছে ট্রাক, কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিকরা। বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার পরিবহন মালিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের নেতারা এই ধর্মঘটের ডাক দেন। বরিশাল, নাটোর, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তারা। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কাজ চললেও পণ্যবাহী গাড়ি বন্ধ থাকে, অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 6 অক্টোবর ভোট গ্রহণ। এবারের নির্বাচনেও কোনো প্যানেল থাকবে না, জানালেন বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
নাজমুল হাসান পাপনের কমিটির এই মেয়াদের শেষ সভা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে এত লম্বা সময় ধরে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার সুযোগ এর আগে হয়নি কোনো প্রেসিডেন্টের। সর্বোচ্চ 9 বছর দায়িত্ব পালন করেছেন তিনি। সভার শুরুতেই সাবেক কোচ ও ক্রিকেট বিশ্লেষক জালাল আহমেদ চৌধুরীর স্মরণে নীরবতা পালন করা হয়। নির্বাচিত কমিটির প্রেসিডেন্ট হিসেবে 2 দফা দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হাসান। তবে কি তৃতীয় দফায় আবারও দায়িত্বে আসছেন তিনি? এ ব্যাপারে নিজের অবস্থান ব্যাখ্যা করেন নাজমুল হাসান। আমি আপনাদেরকে বলেছি, আজকে আবার কনফার্ম করে দিচ্ছি, আমার কোনো প্যানেল নাই। সো এবার কোনো প্যানেল নাই, যে খুশি দাঁড়াতে পারে, ইলেকশন হবে, যে জিতে আসবে আসবে। আমার পুরা যে কমিটির যারা আছে, আমরা এতদিন ছিলাম, আমরা যদি সব হেরেও যাই, নতুন আসে, আপনাদের সামনে কথা দিচ্ছি, আইল গিভ ফুল সাপোর্ট। সিরিজ শুরুর শেষ মুহূর্তে পাকিস্তান সফর বাতিল করে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডও বাতিল করেছে পাকিস্তান সফর। বিকল্প হিসেবে বাংলাদেশকে সফরের প্রস্তাব দিয়েছিল পাকিস্তান, কিন্তু কেন রাজি হয়নি বিসিবি তা জানান নাজমুল হাসান। আমাদের সমস্যাটা হচ্ছে, আমরা কন্টিনিউয়াস বায়োবাবলে ছিল টিম, সেই বায়োবাবল থেকে এসে লাস্ট এত টানা এতগুলো সিরিজ খেলার পরে উনি কিন্তু আমরা মাত্র ওদেরকে ছুটি দিলাম। জাতীয় দল, T20 ওয়ার্ল্ড কাপ যারা স্কোয়াড, এদের কাউকে পাঠানো এই মুহূর্তে সম্ভব হবে না। নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আগেই, সভায় অনুমোদন দেওয়া হয়েছে কাউন্সিলরের তালিকা। জাহিদ চৌধুরী, মাছরাঙা সংবাদ, ঢাকা। মুজিব বর্ষ উপলক্ষে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পাবনার আটঘরিয়া উপজেলার গরুরি গ্রামের চিকনাই নদীতে চলছে নৌকা বাইচ। বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সেমিফাইনাল। ফাইনালে উন্নীত হয়েছে বাংলার দুলদুল, জনতার সংগ্রাম, হাদল নিউ একতা এক্সপ্রেস ও আত্রাই এক্সপ্রেস। উৎসব মুখর পরিবেশে বিপুল সংখ্যক দর্শকে বাইচ উপভোগ করেন। আগামী শনিবার হবে ফাইনাল। সেখানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। স্কয়ারের জনপ্রিয় ব্র্যান্ড রুচির সৌজন্যে এই প্রতিযোগিতায় পাবনা ও সিরাজগঞ্জের মোট 18টি দল অংশ নেয়। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্বে সবার জন্য করোনার টিকা নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় 6 সুপারিশ। বিমানবন্দরে পিসিআর ল্যাব এখনো বসেনি। করোনা পরীক্ষা না হওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজে যেতে পারছেন না প্রবাসী কর্মীরা। করোনার কারণে পাবনায় নৌকা শিল্পের ধস, বিক্রি কমে যাওয়ায় লোকসানে ব্যবসায়ীরা, সরকারি পৃষ্ঠপোষকতার দাবি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিজনেস রিপোর্ট। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দিই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেওয়াই যথেষ্ট নয়। স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।